ওকে, তো আজকে আমরা পড়বো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ ইত্যাদি পুরো বায়োকেমিক্যাল পার্ট। ওই আগে যেরকম বাচ্চাদের মতো পড়েছি ওইগুলো কিন্তু না, পুরো বায়োকেমিক্যাল পার্ট গুলো খুব সুন্দর করে বুঝবে। ওকে, এবং তোমার বইটা খুলে দেখো, দেখো আমি কি সব স্ট্রাকচার বাকচার দেওয়া, পুরো কেমিস্ট্রি বই তুলে দিয়ে দিয়েছে। তাই মনে হচ্ছে তো তোমাদের ক্লাস 11 রয়েছে চ্যাপ্টার 9 নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিডের আগে আছে নিউক্লিওটাইড পার্টটা রয়েছে। ঠিক আছে, এবং হচ্ছে সরি 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 ক্লাস 11 এর হচ্ছে চ্যাপ্টার 9 এ আছে নিউক্লিক অ্যাসিড, আছে ডিএনএ আরএনএ। ক্লাস 12 এর চ্যাপ্টার 5 এ রয়েছে নিউক্লিক অ্যাসিড বলে নেই, নিউক্লিওটাইড বলে আছে। তাই তো, তাই তো, বোঝা যাচ্ছে তো কোনটা পড়ছি? ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে? ঠিক আছে, তো এই যে জিনিসটা আছে একদম আমরা কেমিক্যাল স্ট্রাকচার পড়বো। দেখে মনে হচ্ছে না বইটা খুললেই কি সব আছে একগাদা কেমিক্যাল স্ট্রাকচার, মনে হচ্ছে কেমিস্ট্রি বই চলে আসছে। দেখে তাই মনে হচ্ছিল? বইটা দেখেছো এই পার্টটা সবাই? দেখেছিলাম। দেখেছি। এবার ক্লাস করার পরে আমাকে বলবে পুরো একদম ডিটেলস আমরা জানবো সবকিছু। ওকে, আচ্ছা তোমাদের ফাইলগুলো অফ করে দাও। দেখো, এই নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড কি কি দিয়ে তৈরি, কি কি দিয়ে তৈরি, কি কি থাকে এর মধ্যে বলো? ইনপুট শর্করা থাকে আর ফসফেট গ্রুপ থাকে আর ইনপুট। হ্যাঁ, ওগুলো থাকছে। মেনলি কি কি থাকে নিউক্লিক অ্যাসিডের মধ্যে? কি কি নিয়ে তৈরি নিউক্লিক অ্যাসিড? নাইট্রোজেন বেস থাকে আর ফসফরিক অ্যাসিড থাকে। হ্যাঁ, ওগুলো তো থাকবেই। মেনলি কি ডিএনএ আর আরএনএ। ডিএনএ আর আরএনএ। নরমালি ডিএনএ এন্ড হচ্ছে আরএনএ। ঠিক আছে, ডিএনএ আরএনএ এগুলো থাকে। ঠিক আছে, ডিএনএ ও আরএনএ এটা হচ্ছে মেনলি নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকে। ওকে, এবার দেখো কে আবিষ্কার করেছিলেন, এইগুলো কিন্তু তোমাদের এখন এই যে টাইপসের কোশ্চেন গুলো কিন্তু তোমাদের দিচ্ছে যে কে আবিষ্কার করেছিলেন এগুলো। ঠিক আছে, তো দেখো যে মিস্টার জে এফ মিস্টার Noor 1800, Hussain, please off your mic. হ্যাঁ বলো, 1869। ঠিক আছে, পুচ কোষ থেকে, এখানে একটা কিছু বলবো সেটা হচ্ছে পুচ কোষটা থাকে, তাই না? তোমার ভয়েসটা অফ করো তো, ভয়েসটা অফ করে দাও। নূর মল্লিক, তুমি ভয়েসটা অফ করে দাও। দেখো ভয়েসের একটা চিহ্ন আছে, ওটা ভয়েসটা অফ রাখো, যখন আমি তোমায় কিছু জিজ্ঞেস করবো বা তুমি জানতে চাইবে অন করবে। ওকে, একটু ভয়েসটা অফ করে দাও। দেখো একটা মাইক মতো চিহ্ন আছে, ওটা অফ করো। বুঝা যাচ্ছে? হ্যালো? ম্যাম আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি ভয়েসটা অফ করে দাও, ক্যামেরা অফ রাখলে হবে, পরীক্ষার দিন ক্যামেরা অন রাখতে হয়। ঠিক আছে, ক্যামেরা অফ রাখলেও হবে, তুমি জাস্ট ফোনটা রেখে আরামসে তুমি জিনিসটা বোঝো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তার জন্য। ওকে, আচ্ছা, তো 1869 খ্রিস্টাব্দে পুচ কোর্স থেকে ধরো কিছু ফোড়া হলো বা কিছু, যে পুচ কোষটা আছে, পুচ কোষ। ঠিক আছে, পুচ কোষের নিউক্লিয়াসের মধ্যে আজকের ক্লাসটা কিন্তু সবার জন্য, মানে তোমার ক্লাস 11 12, তোমার বিএসসির জন্য ইম্পর্টেন্ট, এবং হচ্ছে তোমাদের হচ্ছে নিট, নার্সিং এর এন্ট্রান্স এক্সাম সবকিছুতে এই এই পার্টটা পাবে। ঠিক আছে, তো পুচ কোষের মধ্যে এক প্রকার বস্তু আবিষ্কার করবে। ঠিক আছে, পুচ কোষের মধ্যে এক প্রকার বস্তু আবিষ্কার করলো, যাকে তিনি নাম দেন, ঠিক আছে,
যাকে তিনি নাম দিয়েছিলেন নিউক্লিন। ঠিক আছে, তো এই যে বস্তুটাকে নাম দেওয়া হয়েছিল ফার্স্টে নিউক্লিন। ঠিক আছে, এবার দেখো এনারই একজন ছাত্র, যেমন আমরা ডিএনএ নিউক্লিক মানে ডিএনএ জেনেটিক বস্তু পড়েছিলাম, সেখানে গ্রিফিথের ছাত্ররা আবার নেক্সট টাইম পরীক্ষাটা করেছিলেন। ঠিক আছে, তো সেম ভাবে এনারই হচ্ছে একজন ছাত্র ম্যাম এটা কি লিখতে হবে? হ্যাঁ, এগুলো নোট করতে হবে, কারণ তোমাকে দেবে নিউক্লিন কে আবিষ্কার করেছিলেন, তখন তুমি কি করে পারবে? ঠিক আছে, নিউক্লিন কোন কোষের মধ্যে আবিষ্কৃত হয়েছিল দিতেই পারে। ঠিক আছে, তুমি এত কিছু না লিখতে দাও, জাস্ট এটা লিখে রাখো। ঠিক আছে, জেমস মিস্টার 1869 পুচকোষের নিউক্লিয়াসে এক প্রকার বস্তু, সেটা হচ্ছে নিউক্লিন, মানে বা পুচকোষের নিউক্লিয়াস থেকে এক প্রকার বস্তু, সেটা হচ্ছে নিউক্লিন আবিষ্কার হয়েছে। এটা লিখে রাখো। পরে দেখো ফ্রেডরিক মিসারের একজন ছাত্র অল্টম্যান, তিনি 1889 খ্রিস্টাব্দে লক্ষ্য করেন যে এই নিউক্লিনের মধ্যে কিন্তু অ্যাসিড ধর্ম রয়েছে। ওকে, তাই তিনি নিউক্লিনের নাম দিয়েছিলেন নিউক্লিক অ্যাসিড। এই অল্টম্যান আছে কোনো বইতে, কোনো বইতে আহম্যান আছে। ঠিক আছে, তো তোমরা অল্টম্যানটাই করে নিও, এক একটা বইতে এক এক রকমের আছে, সেটা কিন্তু কোনো সমস্যা না। ওকে, তো অল্টম্যান নাম দিয়েছিলেন নিউক্লিনকে নিউক্লিক অ্যাসিড। কেন? যেহেতু নিউক্লিনের মধ্যে অ্যাসিড ধর্ম রয়েছে, তাই নাম দিয়েছিলেন নিউক্লিক অ্যাসিড। এটা তোমার কিন্তু কোশ্চেন দেবে, নিউক্লিক অ্যাসিড কে নাম দিয়েছিলেন? তখন ফ্রেডরিক মিসার, অল্টম্যান, গ্যালিলিও, তারপর হচ্ছে গ্রিফিথ, বিভিন্ন অপশান থাকবে। তখন তোমরা কোন অপশানটা নেবে? অবশ্যই অল্টম্যান নেবে, তাই তো? ওকে, লিখে নাও। এরকম কিন্তু ছোট ছোট টাইপসের কোশ্চেন থাকবে, তো সব কনসেপ্ট খুব সুন্দর করে বুঝে পড়তে হবে, তাহলে কিন্তু না পারার কোনো ব্যাপার থাকবে না। সব কোশ্চেনই দেখবে তোমার জানার মধ্যে পড়বে। নিউক্লিক অ্যাসিডের প্রধান উপাদান ডিএনএ আরএনএ, এটা আমরা ছোটবেলা থেকে জানি, সেই মাধ্যমিক থেকে জানি, তাই তো? মাধ্যমিক থেকে জানি, তাই না? এবার এই নিউক্লিক অ্যাসিডের থেকে কি আসছে তোমাদের বইতে দেখবে হিস্ট্রির মতন এরকম পাতার বাই পাতা এরকম এরকম লেখা আছে। ঠিক আছে, তার মধ্যে কিছু কিছু অদ্ভুত স্ট্রাকচার দিয়ে দেওয়া আছে, এবার তোমরা দেখে ঘাবড়ে আছো কি রে ভাই কি বস্তু, ওটা থেকেই তো আমাদের শর্ট নোট করতে হবে। ঠিক আছে, তো দেখো নিউক্লিক অ্যাসিড থেকে আসছে নিউক্লিওটাইড, খুব ভালোভাবে লিখে রাখবে। ঠিক আছে, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড থেকে আসছে নিউক্লিওটাইড। এবার এই সেই আমরা আগেও পড়েছি নিউক্লিওটাইডের কি কি উপাদান আছে, তাইটা পুরো একটু বলো আমাকে, ঠিক আছে পারবে বলো। ম্যাম 5 কার্বনযুক্ত পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এন্ড হচ্ছে ফসফেট গ্রুপ। বেশ, আর কেউ? নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিড। বেশ, তবে আজকে আমি বলেছিলাম সবাইকে উপস্থিত থাকতে, আজকে কামাই করে দিয়েছে। চলো আমরা ডিটেলস জানবো। আর কেউ? সবাই ঠিকই বলেছো। হ্যাঁ ম্যাম, ওটাই থাকে তো, নাইট্রোজেন বেস, 5 কার্বন সুগার আর ফসফরিক অ্যাসিড। মানে সবাই সহমত, তাই তো?
হ্যাঁ ম্যাম। আমার বোর্ডটা এত ইয়ে করছে, স্টেবিলিটি কেন আসছে না? আচ্ছা, ম্যাম লেখা বোঝা যাচ্ছে না। আমি এটা লিখতে শুরু করলে এসে যাবে। সেটিংসে কিছু গন্ডগোল আছে, আমার দেখতে হবে। আচ্ছা, নিউক্লিওটাইডের যে উপাদান, একদম ঠিক বলেছো, ফসফেট। ফসফেট গ্রুপ থাকে, আর কি থাকে? আর হচ্ছে নিউক্লিওসাইড, তাই তো? একদম ভেঙে ভেঙে জানবো। নিউক্লিওসাইড হলো ফসফেট গ্রুপ, এবং থাকে নিউক্লিওটাইডের মধ্যে। দেখো নিউক্লিওটাইড কি, সব জানবো। কি নিউক্লিওটাইড আসছে, কি আবার নিউক্লিওসাইড, এ তো একটাই জানতাম, উচ্চারণের গন্ডগোল না কি ব্যাপার। তো নিউক্লিক অ্যাসিড থেকে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডের মধ্যে থাকে ফসফেট গ্রুপ এবং নিউক্লিওসাইড, ঠিক আছে? সব জানো, ওকে? এই নিউক্লিওটাইড কিন্তু এই নিউক্লিওসাইড এবং ফসফেট গ্রুপ নিউক্লিওটাইডের মধ্যে থাকে, ঠিক আছে? ব্র্যাকেটে আমি সব এক্সপ্লেন করবো, ঠিক আছে? কোনো চিন্তার কিচ্ছু নেই। দেখো নিউক্লিওটাইডের মধ্যে কি থাকছে, ফসফেট গ্রুপ থাকে, প্লাস এর মধ্যে থাকে হচ্ছে দেখো নাইট্রোজেন বেস, ঠিক আছে? এবং থাকে হচ্ছে শর্করা, পেন্টোজ, ঠিক আছে? ফসফেট গ্রুপ, শর্করা, নাইট্রোজেন, এই তিনটাই থাকে নিউক্লিওটাইডের মধ্যে। তো নিউক্লিওটাইডেরই কিন্তু একটা উপাদান নিউক্লিওসাইড আর ফসফেট গ্রুপ। এবার এইটা আমরা এক্সপ্লেন করবো, এটা আমি বললাম, এটা কিন্তু আমি এক্সপ্লেন করবো, এটা এখন কিছু বুঝতে পারবে না, এইটা এক্সপ্লেন করবো তখন বুঝতে, জাস্ট লিখে এটা এখন বুঝতে হবে, একটু পড়াটা এগোলেই বুঝবে। দেখ, এবার আসছি নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড এবার বলো কি কি নিয়ে গঠিত, যেটা তোমরা বলছি। ম্যাম ফসফেট গ্রুপটা বাদ দিয়ে বাকি যে দুটো ছিল সেই দুটোই থাকবে, মিন্স শর্করা থাকবে আর নাইট্রোজেন বেস থাকবে। একদম ভেরি গুড। পেন্টোজ শর্করা, পেন্টোজ শর্করা, আর হচ্ছে নাইট্রোজেন, ফসফেট গ্রুপ এখানে বাদ হয়ে গেছে। হলো পেন্টোজ শর্করা আর হচ্ছে নাইট্রোজেন বেস। পেন্টোজ শর্করা কিন্তু রাইবোজ শর্করা, ঠিক আছে? কোনো ব্যাপার না, এক্সপ্লেন এটাও আমি করবো, কোনো ব্যাপার নেই। খালি কেন লিখেছ? রেড কালিটা ইউজ করা যাবে, তো এটা ব্ল্যাক কালি দিয়ে করছি। আচ্ছা, এবার আসছি পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করার মধ্যে কি কি থাকে একটু বলো আমাকে, বলো কি কি পেন্টোজ শর্করা থাকে? ম্যাম রাইবোজ শর্করা, ডিঅক্সি রাইবোজ শর্করা। একদম ঠিক, ডিঅক্সি রাইবোজ শর্করা, বা ডিএনএ, আর হচ্ছে
রাইবোজ শর্করা বা কি নামের রাইবোজ শর্করা? আরএনএ। RNA. RNA. সব জানবো আজকে কেন এর নাম ডিঅক্সি রাইবোজ শর্করা, সব সব ভেঙে ভেঙে জানবো। ঠিক আছে, এক একটা করে ছোট ছোট জিনিস ভেঙে জানবো, যেটা আমরা জাস্ট ওপর ওপর জানতাম। নাম তো শুনেছি। ডিএনএর ফুল ফর্ম কি, কি বলো? ম্যাম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোজ শর্করা। ঠিক আছে, তো এটা আমরা জেনেছি, কেন না, কেন ডিঅক্সি সব জানো। আচ্ছা, দেখো। এবার আসছি নাইট্রোজেন যে বেসগুলি থাকে সেইগুলি কি কি বলে? ম্যাম পিউরিন আর পিরিমিডিন। Purine আর pyrimidine. একদম, পিউরিন বেস থাকে এবং হচ্ছে পিরিমিডিন বেস থাকে। ভেরি গুড। পিউরিন হচ্ছে পিরিমিডিন, হলো। এবার পিউরিন বেসের মধ্যে কি থাকে বলে দাও কত? ম্যাম অ্যাডেনিন, Adenine আর থাইমিন আর guanine. ইউরেসিল। ভেরি গুড। অ্যাডিনিন আর গুয়ানিন। অ্যাডিনিন এ, গুয়ানিন জি। ঠিক আছে, এবং পিরিমিডিন বেসের মধ্যে কি কি থাকে? ম্যাম থাইমিন, Cytosine, thymine আর uracil. ভেরি গুড, একদম। থাইমিন, কি, সাইটোসিন, সি, ইউরাসিল। এটা থাকে কিন্তু আরএনএ। ঠিক আছে, এটা কিন্তু আরএনএ তে থাকে। ব্যাস, এটা ফটাফট একটা স্ক্রিনশট করে গ্রুপে দিয়ে দাও। এটা আমি একটু পরে, এটা লাগবে, এটার মধ্যে বসাতে হবে এগুলো, কারণ আমরা পরপর আসবো। ম্যাম থাইমিনের পর ওটা কি? সাইটোসিন, সি। এটা স্ক্রিনশট করে একটু গ্রুপে দিয়ে দাও। কারণ তোমাদের ওই স্ক্রিনশটটা দিয়ে আমি পিডিএফ বানাবো, এক্ষুনি বানাতে হবে, মানে এখনই না, এগিয়ে এটাকে আমাকে দেখাতে হবে এর মধ্যে যখন এক্সপ্লেন করে নাও। আগে বুঝবে, আমি করে যাচ্ছি লিখে। হয়েছে সবার? সবার ক্লিয়ার তো? বলবে একটু। হ্যাঁ ম্যাম. হ্যাঁ ম্যাম। বুঝছি এটা। এইবার আমরা একটা একটা করে এক্সপ্লেন করবো এবং জানবো, একটা একটা করে আমরা এক্সপ্লেন করবো। এই যে আমাদের পেন্টেজ শর্করা, ঠিক আছে, ফার্স্ট অফ অল তো এটাকে এক্সপ্লেন কি জিনিস পেন্টোজ শর্করার, এর স্ট্রাকচারটা কিরকম, কেমিক্যাল স্ট্রাকচারটা কিরকম, যেগুলো তোমাদের বইতে ভরে ভরে দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের মনে হচ্ছে বাবা এগুলো আবার কি, এইটাকে আমরা এক্সপ্লেন করবো। ওকে, পেন্টোজ শর্করাটা। তোমরা ভয়েস অফ রাখো, ভয়েস অফ রাখো, ভয়েসটা না এ হয়ে যাচ্ছে। তোমাদের যখন জিজ্ঞাসা করার হবে অন করো, হ্যাঁ? দেখো আমি মুছছি এটা তাহলে। এবার আমরা এই পেন্টোজ শর্করাটা এক্সপ্লেন করবো। ঠিক আছে,
একটা ফুল পাতাতে আঁকার চেষ্টা করবে। ঠিক আছে। আচ্ছা, দেখো এটা একটা রাইবোজ শর্ট। ঠিক আছে, আমি আঁকছি এখন। এর 5টা কার্বন থাকে। আমি একদম এক্সপ্লেন একদম ভালোভাবে করে দিচ্ছি। এই যে 1 2 3 4 5। ঠিক আছে, ঠিক আছে। পেন্টোজ মানে, পেন্টোজ কেন? পেন্টোজ মানে হচ্ছে 5টা কার্বন। 5টি কার্বন যুক্ত। 5টি একদম। কার্বন যুক্ত। এটা হচ্ছে পেন্টোজ গ্রুপটা। এইটাকে মুছে দিই এবার। পেন্টোজ শর্করাকে আমরা এক্সপ্লেন করছি। পেন্টোজ শর্করা কেন 5 কার্বন, তার জন্য আমরা একে পেন্টোজ শর্করা বলি। দেখো 1 2 3 4 5, এটা হচ্ছে রাইবোজ। ঠিক আছে, এর কিরকম কি থাকে? এর প্রথম যে কার্বন গ্রুপটা থাকে সেখানে একটা একটা করে আমি আঁকছে, সরে যাচ্ছি, বন্ডগুলো দেবে। ঠিক আছে, এখানে OH থাকে, এখানে H। দ্বিতীয় যে কার্বন, দ্বিতীয় নাম্বার কার্বনটা যে থাকে সেখানে দেখো এখানে H, এখানে OH, এখানে হচ্ছে H, নিচে হচ্ছে OH। ঠিক আছে, এখানে হচ্ছে, আর এইখানে 5 নম্বর, এটা কালিটা চেঞ্জ করলে ভালো হতো। ঠিক আছে, অসুবিধা নেই। আর 5 নাম্বার যে কার্বন পরমাণুটা থাকে সেখানে হচ্ছে H ও CH। ঠিক আছে, এই হচ্ছে রাইবোজের স্ট্রাকচার। ঠিক আছে, এইবার এর ভালো করে বোঝো, এই 2 নাম্বার কার্বনের থেকে ও পরমাণুকে, ওকে আমরা যদি হাঁটিয়ে দিই, মানে অক্সিজেনকে যদি হাঁটিয়ে দিই, ঠিক আছে, তোমরা কিন্তু যদি এটাকে মুছে দাও বা কেটে দাও তাহলে ভুলে যাবে। এখানটা এরকম কেটে দিয়ে সাইডে এক্সপ্লেন করে লিখতে পারো, কারণ তোমার খাতা কিন্তু মনে থাকবে না, লেখা মনে, তুমি কোনো রোবট না। একবার ইনপুট করে দেওয়া হলো, ওটা তুমি কি লিখেছো নিজেও ভুলে যাবে। ঠিক আছে, তো দেখো এই রাইবোজের 2 নাম্বার কার্বন শৃঙ্খল থেকে অক্সিজেনকে যদি আমরা মুছে দিই, ভালো করে দেখো, তোমরা কি করবে, তোমরা কি করে মুছবে, তোমরা কাটবে এরকম করে কেটে দেবে। ঠিক আছে, যদি আমি মুছে দিই, ঠিক আছে, 2 নাম্বার গ্রুপ থেকে যদি অক্সিজেনকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ঠিক আছে, তুমি লিখে নাও, 2 নাম্বার গ্রুপ থেকে যদি অক্সিজেনকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তো এখানে এরকম করে ছোট্ট করে কাট দিয়ে লিখে দাও, না তুমি ভুলে যাবে, আমি ওই জন্যই বলছি। ঠিক আছে, তাহলে এর নাম দেওয়া হবে কি,
অক্সিজেনকে তো আমি বের করে দিয়েছি, আর 2 নাম্বার গ্রুপ থেকে বের করে দিই, তাই এর 2 নাম নম্বর থেকে 2 নাম্বার গ্রুপ থেকে যদি অক্সিজেনকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ঠিক আছে, এই 2 নাম্বার গ্রুপ থেকে যদি প্রথমে তো অক্সিজেন ছিল, একে আমি বিচ্ছিন্ন করে দিচ্ছি, 2 নাম্বার গ্রুপ থেকে বের করে দিচ্ছি, ঠিক আছে। 2 নাম্বার গ্রুপ থেকে যদি অক্সিজেনকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং 2 নাম্বার গ্রুপ থেকে করা হচ্ছে, তাই জন্য দেখো এর নাম হচ্ছে, তাহলে এর নাম দেওয়া হবে 2 ডিঅক্সি 2 অক্সিরাইবোজ শর্করা। রাইবোজ শর্করাটা আগেই লিখবে, এটা রাইবোজ শর্করা। ঠিক আছে, যখন ওএইচ গ্রুপটা ছিল তখন এর নাম ছিল রাইবোজ শর্করা। এবার যেটা করা হলো, এই রাইবোজ শর্করার 2 নাম্বার গ্রুপ থেকে আমরা অক্সিজেন পরমাণুকে বিচ্ছিন্ন যদি করে দিই, তাহলে এর নাম, যেহেতু নাম হচ্ছে 2 ডিঅক্সি রাইবোজ শর্করা। 2 ডিঅক্সি কেন নাম? কারণ 2 নাম্বার গ্রুপ থেকে আমরা অক্সিজেনকে বের করে দিচ্ছি, তাই জন্য ডিঅক্সি। ডিঅক্সি বুঝতে পারলে কেন এর নাম 2 ডিঅক্সি রাইবোজ শর্করা? বলো এবার, এই স্ট্রাকচারটা দিলে বুঝতে পারবে যে এটা কিসের স্ট্রাকচার, বলো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ এবার ম্যাম। তোমরা কিন্তু দেখো, আমি তো মুছে দিয়েছি, তোমরা বুঝতে পারবে না কেন ওটা 2 ডিঅক্সি কিরকম করে হলো। তোমরা এখানে একটা ছোট্ট করে লিখে রাখবে, বুঝতে পারলে? তার জন্য আমি, কারণ তোমার মনে থাকবে না, কারণ তুমি তো কোনো রোবট না, একবার ইনপুট করা হলো মনে থাকবে, ভুলে যাবে। ঠিক আছে ম্যাম লিখেছি ছোট করে। বেশ, বেশ। ম্যাম স্ট্রাকচারটা মনে রাখতে হবে? হ্যাঁ, এটা তো তোমাকে দেবে এই স্ট্রাকচারটা, তোমাকে থোড়ি না বলবে এই স্ট্রাকচারটা আঁকো, এখন তো সুবিধা, তোমাকে জাস্ট দিয়ে বলবে এটা কিসের স্ট্রাকচার, তুমি দেখলেই বুঝে যাবে, এখন আমার 4টে অপশন নেই। হ্যাঁ, এটার মধ্যে অক্সিজেন নেই, তাহলে এটা 2 ডিঅক্সি রাইবোজ শর্করা, পারবে তো? বলো, হবে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এবার সেম এরকম স্ট্রাকচার আরেকবার এখানে আর আমি নাম্বার দিলাম না, ঠিক আছে। এখানে হচ্ছে OH OH হলো? এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4। ঠিক আছে, এর নাম তাহলে কি হবে? ওএইচ গ্রুপ তো আছে, তাহলে এর নাম কি হবে বলো? রাইবোজ বলো। শর্করা। রাইবোজ একদম রাইবোজ শর্করা। ম্যাম এর ক্ষেত্রে অক্সিজেনটা চলে যাবে না? না, রাইবোজ শর্করা। ঠিক আছে, রাইবোজ শর্করা, যেটা কিনা এখানে দেখো ওএইচ গ্রুপে অক্সিজেন আছে, রাইবোজ শর্করা তার জন্য। ঠিক আছে, তো তার জন্য এটা কিন্তু থাকে হচ্ছে আরএনএ তে, এই ব্যাপারটা থাকে হচ্ছে ডিএনএ তে থাকে। এইটা হচ্ছে ডিএনএ এর মধ্যে, ডিএনএ তে, ঠিক আছে, আর এটা হচ্ছে আরএনএ তে। আরএনএ এর নাম কি? ম্যাম রাইবোজ শর্করা। একদম রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবোজ শর্করা বা রাইবো নিউক্লিক অ্যাসিড। ম্যাম হ্যাঁ, ম্যাম মানে ডিএনএ এর ক্ষেত্রে 2 নম্বর গ্রুপ থেকে অক্সিজেন কে মানে থাকে না, বিচ্ছিন্ন। না, ডিএনএ এর ক্ষেত্রে 2 নাম্বার গ্রুপে 2 নাম্বার কার্বন শৃঙ্খল অক্সিজেন গ্রুপ থাকে না, তার জন্য এলাম 2 ডিঅক্সি, 2 নম্বর গ্রুপে অক্সিজেন বাদ হয়ে যাচ্ছে। বাট আরএনএ এর ক্ষেত্রে কিন্তু থাকে, ঠিক আছে, তাই জন্য এর নাম রাইবোজ শর্করা। আর যদি এটাকে বাদ করে দিতাম তাহলে এর নাম কি হতো? বাদ করে দিলে কি হতো? রাইবোজ শর্করা। ডিঅক্সি রাইবোজ শর্করা। 2 ডিঅক্সি রাইবোজ শর্করা। ক্লিয়ার? অবশ্যই। এটা ডিএনএ এর ক্ষেত্রে থাকে, এটা আরএনএ এর ক্ষেত্রে থাকে। হয়ে গেল, এটা বুঝে গেলে। এবার সেম স্ট্রাকচার আবার আঁকো, আমি তো এটা দিয়ে করাবো।
কিন্তু তোমরা আবার আঁকো, ঠিক আছে? এরকম এটার সেম আঁকো, গ্যাপ দাও, এটা আঁকো। হয়েছে আঁকা? এইটা ফার্স্টে আঁকো বা এইটা পরে আঁকো, এইটা আগে কেন? হ্যাঁ ম্যাম। ফটাফট দাও। এটা সবার হয়েছে তো? কেউ বাকি আছো? তাহলে বলবে। হ্যাঁ দুটোই হয়ে গেছে। ম্যাম 5 নম্বরেরটা কি আছে একটু বলবেন? এইটা এখানেরটা হ্যাঁ ম্যাম। HOCH2 ম্যাম শুধু কি স্ট্রাকচারটা নাকি মানে OH এই গ্রুপগুলো লিখতে হবে? হ্যাঁ পুরোটা লেখো। এইটা পরে করো, এইটা পুরোটা লেখো। আমি তো এইখানে দেখাবো, তোমাদের তো খাতা এটা পুরো আগে, এটা পরে করো। এটা আগে সেম যেরকম আছে সেম এইটা করো, এটা পরে, এটা বাদ করে, এটা আগে পুরো যেরকম আছে সেরকম করো। যেই গ্রুপে যেই কার্বন যা আছে সব করো। ম্যাম দুটোই হয়ে গেছে। দুটো হয়ে গেছে, কমপ্লিট। হ্যাঁ ম্যাম। যেমন আগেরটা পেন্টোস শর্করা বা 5 কার্বন শর্করা এটা তাহলে কি হবে? হ্যাঁ এটা পেন্টোজ শর্করা করছি। দেখো তুমি ওখানে স্ট্রাকচারে লিখেছো, স্ট্রাকচারে লিখেছো পেন্টোজ শর্করার মধ্যে কি কি আছে? ডিঅক্সিরাইবোজ শর্করা, ঠিক আছে, এবং রাইবোজ শর্করা। দেখো পেন্টোজ শর্করা দুটো ভাগে তুমি নিজেই লিখেছো, তাই না? লিখেছো তো? বলো লিখেছো কিনা? হ্যাঁ আমি লিখেছি, বুঝতে পেরে গেছি। বেশ, চলো সবার হয়ে গেছে। এবার দেখো এই যে 2-ডিঅক্সিরাইবোজ শর্করার এই যে OH গ্রুপটা আছে, পরে যেটা আঁকতে বললাম ওটার সাথে লিখবি কিন্তু। এই যে OH গ্রুপটা আছে, এই OH গ্রুপের সাথে বা এই 1 নম্বর কার্বন পরমাণুর এই OH গ্রুপের সাথে নাইট্রোজেন বেসের বিক্রিয়া ঘটে, ঠিক আছে? 1 নম্বর বেসের এই OH গ্রুপের সাথে নাইট্রোজেন বেসের সাথে বিক্রিয়া ঘটিয়ে অ্যাডিনিন কি হচ্ছে, অ্যাডিনিন বলো আবার যে কোনো নাইট্রোজেন বেস এইখানে হচ্ছে যুক্ত হয়েছে, ঠিক আছে? এই লিখে রাখো শর্টে, এই 1 নম্বর কার্বন পরমাণুর OH গ্রুপের সাথে 1 নম্বর কার্বন পরমাণু, ম্যাম কথাটা কেটে গেছে, আর একবার বলবেন? শোনা যাচ্ছে? আবার শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে তো। 1 নম্বর কার্বন পরমাণুর OH হ্যাঁ ম্যাম। গ্রুপের সাথে, ঠিক আছে, 1 নম্বর কার্বন পরমাণুর OH গ্রুপের সাথে নাইট্রোজেন বেস বিক্রিয়া ঘটিয়ে কি হচ্ছে, এই রাইবোজ শর্করার সাথে যুক্ত হয়। ঠিক আছে, এটা ব্যাকেটে মনে রাখার জন্য, ঠিক আছে? দেখো তাহলে এখানে বিক্রিয়া ঘটিয়ে নাইট্রোজেন বেস যদি যুক্ত হয় তাহলে নাইট্রোজেন বেসের নাম বলো তো? ম্যাম অ্যাডেনিন গুয়ানিন যে কোনো হতে
একদম অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। তা আমি এখানে অ্যাডিনিনকেই যুক্ত করলাম, সবগুলোকে যুক্ত করবো, আমি চার্টের মাধ্যমে বলে দেবো, কোনো চিন্তা নেই। কোন কালিকে লিখি, অ্যাডিনিনকে আমি এখানে যুক্ত করবো। ঠিক আছে, ঠিক আছে, অ্যাডিনিন। কারণ নাইট্রোজেন বেসের মধ্যে তোমরাই দেখো প্রথমে লিখেছো নাইট্রোজেন বেসগুলোর মধ্যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, সেটা মাধ্যমিক থেকে তোমরা পড়ছো, তাই না? দেখো এবার হচ্ছে এই যে যুক্ত হলো, ঠিক আছে, এই যে যুক্ত হলো, এখন একে বলে হচ্ছে নিউক্লিওসাইড। ঠিক আছে, যুক্ত হয়। এবার বলছি OH এর জায়গায় কি A লিখবো? হ্যাঁ, এই যে নাইট্রোজেন বেস গুলো এসে যুক্ত হচ্ছে, নাইট্রোজেন বেসের সাথে ধরো অ্যাডিনিন এসে ধরো যুক্ত হয়েছে, গুয়ানিনও হতে পারতো, জিও হতে পারতো। ঠিক আছে, এ লিখবে এবার, হ্যাঁ ওটা জায়গায় এবার এ লিখবে। ঠিক আছে, ওইচ গ্রুপের জায়গায়, হলো। আর এই ব্যাপারটা ছবিটা লিখে কি আবার আনবো, উপরের ছবিটা? না, এটা ওই ওয়েজটাকে কেটে দিয়ে এ লেখো, ওখানে যুক্ত হলো। ঠিক আছে, আর ছোট করে কেটে ওখানে সাইডে এ লেখো এবং এক্সপ্লেন করে দাও, হলো। এবার একে বলে নিউক্লিওসাইড। ঠিক আছে, একে বলে নিউক্লিওসাইড। ঠিক আছে, এবার একে বলা হচ্ছে নিউক্লিওসাইড। আর যে বন্ডটার দ্বারা যুক্ত হচ্ছে, এই যে বন্ডটার দ্বারা, এই জায়গাটা আমি এ করছি, তোমরা লেখো, অসুবিধা নেই। আর যে বন্ডটার দ্বারা যুক্ত হচ্ছে তাকে বলে হচ্ছে, এই যে বন্ডটা দ্বারা যুক্ত হলো এর নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, যে বন্ডটার দ্বারা যুক্ত হয়, ছোট করে লিখে রাখতে পারো, তাকে বলে গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, যাই হোক, যে বন্ড দ্বারা যুক্ত হয় তাকে কি বলে? ওইচ গ্রুপের সাথে যুক্ত হয় বা রাইবোজ শর্করার সাথে যুক্ত, তাকে কি বলে? গ্লাইকোসাইডিক বন্ড। গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা কিন্তু যুক্ত। তো এই প্রশ্নটা দিতে পারে, এই প্রশ্নটা একদম সহজ। ঠিক আছে, কিন্তু যদি তুমি না জানো, সুন্দর করে না বোঝো, তোমার বই দেখে তুমি কি বুঝবে? তোমাকে প্রত্যেকটা জিনিস পরপর এক্সপ্লেন করে বুঝতে হবে, তখন তুমি এটা গ্লাইকোসাইডিক, ও বাবা এটা তো একদমই সহজ। ঠিক আছে, আচ্ছা, হলো। এবার দেখো, এটা তো তুমি ডিএনএ এর ক্ষেত্রে দেখলে। ঠিক আছে, এটা তুমি ডিএনএ এর ক্ষেত্রে দেখলে, সেম ভাবে আরএনএ এর ক্ষেত্রেও এখানে হচ্ছে যখন ইউরাসিল এসে যুক্ত হয়, আরএনএ এর ক্ষেত্রে যখন ইউরাসিল এসে যুক্ত হয়, ঠিক আছে, তখন তৈরি করে রাইবো নিউক্লিওটাইড। ঠিক আছে, ইউরাসিল যখন এসে যুক্ত হয়, সেম ভাবে এই 1 নম্বর কার্বন পরমাণু ওএইচ গ্রুপের সাথে বিক্রিয়া করে যখন ইউরাসিল এসে যুক্ত হয়, তখন তৈরি হচ্ছে কি বলো? ম্যাম রাইবো নিউক্লিওসাইড। রাইবো নিউক্লিওটাইড। ঠিক আছে, রাইবো নিউক্লিওটাইড। ম্যাম নিউক্লিওটাইড কি করে হচ্ছে? এখানে তো কোনো ফসফেট গ্রুপ নেই। সরি 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 সরি, নিউক্লিওসাইড, সরি।
এটা তো নিউক্লিওসাইড হওয়ার কথা। সাইড, হ্যাঁ নিউক্লিওসাইডই হবে। হ্যাঁ এই সেম ভাবে এখানে অ্যাডিনিন যুক্ত হচ্ছে, গুয়ানিনও যুক্ত হতে পারে, ঠিক আছে। আর আয়রনের সাথে ইউরাসিল বা আয়রনের যেগুলো যেগুলো থাকে সব আমি চারটাই বলে দেবো। ধরো ইউরাসিল এসে যুক্ত হলো, তখনও কিন্তু হয়ে যাবে যে ইউরাসিল এসে যুক্ত হলো রাইবো নিউক্লিওসাইড, ঠিক আছে। রাইবো নিউক্লিওসাইড, আর এটা কি হবে? ডিঅক্সি ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড, ঠিক আছে। এটাও কিন্তু সেম ভাবে ক্লিয়ার। এবার কিন্তু এটা থেকে এটাতে পরিণত, বুঝতে পারলে? এটা স্ক্রিনশট করে নাও ফটাফট। ও আগের গুলো স্ক্রিনশট করেছিলে? হয়নি, ওটা থেকে আমাকে পিডিএফ বানাতে হবে, কারণ তোমাদের ওই ছকে আমাকে বোঝাতে হবে। ফটাফট একটা স্ক্রিনশট করে নাও, করে একটু গ্রুপে দিয়ে দাও। লেখাগুলো একটু অস্পষ্ট লাগছে। বাকিদের লেখা বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম বুঝতে পারছি তো। তোমার যে নেট শেষ হয়ে গেছে বা কিছু মানে নেটওয়ার্কের ডিস্টার্ব, একটু লেফট করে জয়েন করো। দেখো গ্রুপেও দিয়ে দিয়েছে, ঠিক আছে। যেদিকে ক্লাস থাকবে না একটু নেট বাঁচিয়ে রাখবে, বুঝে গেল? তুমি অফ করে দাও, ভিডিও অফ করে দাও, ঠিক আছে। ভিডিও তো তোমার নেট বেশি কাটছে, ভিডিও এখন লাগবে না, ভিডিও লাগবে যেদিনকে এক্সাম থাকবে। দেখো তোমার একটা ক্যামেরা মতো চিহ্ন আছে, ওটা অফ করে দাও, তাহলে এই অসুবিধা হবে না। ওকে, ওই ক্যামেরা চিহ্নটা অফ করে দাও। হয়েছে সবার? আচ্ছা, এবার সেম আর একটা এটা এটা এঁকে নাও, খাতির করো। আর একটা সেম এটা এন্ড এটা এঁকে নাও। লেখা মেখা লিখতে হবে না, এটা কিন্তু নিউক্লিওসাইড নাইট্রোজেন। আচ্ছা, তাহলে রাইবোজ শর্করার সাথে নাইট্রোজেন বেস এসে যুক্ত হলে কি তৈরি করে? নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড, ম্যাম এগুলো তো সব ক্লাস 11 তে বায়োমলিকুলস চ্যাপ্টারই তো হয়ে গেছিল। হ্যাঁ 11 এর বায়োমলিকুলস চ্যাপ্টারে, এটা তোমাদের 12 এও আছে, ঠিক আছে। তার জন্য ডিটেলস এক্সপ্লেন করে দিচ্ছি, তাতে করে কোশ্চেন আসলে কেউ ভুল না করো। কারণ এখান থেকে কিন্তু দেবে, এই স্ট্রাকচার গুলো দিয়ে দিবে, বলবে এটা কি। খুব সোজা সোজা কোশ্চেন, জেনে গেলে এখন কোনো ব্যাপার হবে না, যত আমরা জানছি কোনো ব্যাপার না। ফটাফট ডাকো। তারপর আমি একদম চার্ট করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। হয়েছে, আঁকা হয়েছে, সবাই গেছো? এগুলো লিখতে হবে না, জাস্ট আঁকো। এটা হয়ে গেছিল ডিঅক্সি রাইবো
তোমাদের যাদের যাদের কনসেপ্টে সমস্যা আছে তোমরা কিন্তু নেক্সট দিন মাধ্যমিক জীবন বিজ্ঞান ব্যাচের 12দের মাধ্যমিক জীবন বিজ্ঞান ব্যাচের দ্বিশঙ্ক জননটা ক্লাস হবে, তোমরা কিন্তু চলে আসবে, ঠিক আছে? যার যেটা কনসেপ্ট এ আছে নিয়ে নেবে, কারণ একটা কোশ্চেনের জন্য বুঝতে পারছো নাম্বার অনেক মানে এখানে হেরফের হয়ে যাবে। আজকে আমি প্রত্যেককে বলেছিলাম আসতে, 50%-এর বেশি, আরো অনেক বেশি স্টুডেন্ট কামায়, প্রচুর স্টুডেন্ট কামায়। আচ্ছা, হয়েছে, আঁকা হয়েছে সবার? তাহলে এইটা একটা ছবি তুলে নাও তো, ছবি তুলে রেখে দাও, এই স্ক্রিনশট করে রেখে দাও। দেখো, তাহলে যদি তোমাদের এই স্ট্রাকচারটা দিয়ে বলে যে এটা কিসের স্ট্রাকচার, বলতে পারবে? যদি বলে অপশন দেয় রাইবোজ শর্করা, টু ডিঅক্সি রাইবোজ শর্করা নাকি রাইবোনিউক্লিক অ্যাসিড, কি বলবে এটা? ম্যাম 2-ডিঅক্সি নিউক্লিওসাইড। না, রাইবোজ শর্করা নয় তো, এই যে নাইট্রোজেন বেসেস যুক্ত তাই জন্য নিউক্লিওসাইড হয়ে গেছে, তাই না? ম্যাম এটার একটা স্পেসিফিক নামও তো আছে, যেহেতু অ্যাডেনিন গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে হ্যাঁ, সেহেতু অ্যাডেনোসিনও তো ওগুলো, বলা হবে এটাকে। হ্যাঁ ওটা আমরা করবো, চার্টে আসবো লাস্টে, ঠিক আছে? এটা ওকে চার্ট ম্যাম। দেখিয়ে দেবো, এটা একটা একটা করে আসছি। সবাই দেখেছো নিউক্লিওসাইড কিন্তু যেই যুক্ত হলো রাইবোজ শর্করার সাথে নাইট্রোজেন বেস যুক্ত হলো নিউক্লিওসাইড, ঠিক আছে? নিউক্লিওসাইড হয়ে গেল, হয়েছে, আঁকা হয়েছে? আচ্ছা ম্যাম, ওই বন্ডটার ক্ষেত্রে যে গ্লাইকোসাইডিক বন্ডটা হচ্ছে, তাহলে এই আরএনএ এর ক্ষেত্রে ওটা কি হবে ওই বন্ডটা? হ্যাঁ, সেম 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 গ্লাইকোসাইডিক বন্ড, ওটা আমি বললাম না, সেম হবে গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে? সেম, এখানেও সেম গ্লাইকোসাইডিক বন্ড আছে। সেম হবে, ঠিক আছে? হয়েছে? এবার দেখো, নিউক্লিওসাইড তো হয়েছিল, নিউক্লিওসাইড তো হয়েছে, এবার নিউক্লিওটাইড কিভাবে আসে, দেখ, ভালো করে বোঝো। এই যে সবাই এঁকেছো তো, মাঝপথে আঁকা শুরু করলে কিন্তু গন্ডগোল হবে। এবার এটা ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড, বা এটা কিন্তু পেন্টোজ শর্করা, এখনো পেন্টোজ শর্করাই এটা, ঠিক আছে? পেন্টোজ শর্করা। এইবার হচ্ছে দেখো 5 নম্বর কার্বনের OH গ্রুপের সাথে ফসফেট বিক্রিয়া করে, এই যে 5 নম্বর কার্বন, এখানেও সেম 5 নম্বর কার্বনের এই যে OH গ্রুপটা আছে, এই OH গ্রুপের সাথে হচ্ছে ফসফেট বিক্রিয়া করে, বিক্রিয়া করে হচ্ছে ফসফেট যুক্ত হয়ে যায়, ঠিক আছে? এর সাথে ফসফেট বিক্রিয়া করে এইখানে হচ্ছে ফসফেট এসে হচ্ছে করবো। ম্যাম ওটা আরেকবার বলবেন, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, এই পিটা লিখলাম, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে বলো তো? তাহলে কালিটা আমি গ্রিন দেবো। স্ক্রিনটা দেখা স্ক্রিনটা এখানে আমি দেখছি, বাকিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, সব ক্লিয়ার আছে। হ্যাঁ ম্যাম, দেখা দেখা যাচ্ছে তো। একটু লেফট করে জয়েন করো, তাহলে মনে হয় নেটওয়ার্ক শেষ হয়ে মানে নেট শেষ হয়ে গেছে, কারণ 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে ক্লাস। আচ্ছা দেখো, এই যে 5 নম্বর কার্বন পরমাণু এই যে OH গ্রুপটা ছিল, এই OH গ্রুপের সাথে এসে কে যুক্ত হয়? ফসফেট যুক্ত হয়ে যায়, ঠিক আছে? এখানে হচ্ছে ফসফেট যুক্ত হয়, ফসফেট এসে হচ্ছে এর সাথে যুক্ত হয়, ঠিক আছে? ব্লু দিয়ে করছি কারণ হচ্ছে কালিটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? এর সাথে হচ্ছে
ফসফেট এসে যুক্ত হয়। ঠিক আছে, এবার এইখানে একটা বন্ড থাকে, ঠিক আছে, এইখানেও একটা বন্ড থাকে। এই যে 5 নম্বর কার্বন পরমাণুটার সাথে এই OH গ্রুপের সাথে বিক্রিয়া করে ফসফেট এসে যে যুক্ত হলো, এখানেও কিন্তু একটা বন্ড থাকে, এর নাম হচ্ছে ফসফো এস্টার বন্ড। ঠিক আছে, এই বন্ডটার নাম কি? ফসফো ফসফোএস্টার বন্ড। ঠিক আছে, এই যে বন্ডটা, ঠিক আছে, 5 নম্বর কার্বন পরমাণুর সাথে, এটাকে লিখে দেবো, এটাকে লিখে দিতে হবে না লিখে নেবে তোমরা, বলো? লিখে নেবে তোমরা? দেখো 5 ম্যাম এটা লিখতে হবে না। বেশ, 5 নম্বর কার্বনের OH গ্রুপের সাথে ফসফেট এসে যুক্ত হয় ফসফো এস্টার বন্ডের সাহায্যে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। বলো। আমি শর্টে লিখে দিচ্ছি। ঠিক আছে, ফসফোএস্টার বন্ডের সাহায্যে। ঠিক আছে, যেই ফসফেট এসে যুক্ত হলো, ঠিক আছে, তখন একে বলে নিউক্লিওটাইড। এবার একে বলবো যেই ফসফেট এসে 5 নম্বর কার্বন পরমাণুর সাথে যুক্ত হলো, OH গ্রুপের সাথে বিক্রিয়া করে OH গ্রুপ হাটিয়ে দিয়ে ফসফেট এসে যুক্ত হলো, তখন এর নাম আর নিউক্লিওসাইড থাকবে না, কি হবে? নিউক্লিও ম্যাম নিউক্লিওটাইড হয়ে যাবে। টাইড হয়ে যাবে। ঠিক আছে, ম্যাম আমরা কি আবার নতুন করে একটা ছবি আঁকবো? বলছিলাম না ছবি একটা আঁকুনি, 3 নম্বর ছবি আঁকুনি। না ম্যাম দুটোই তো এঁকেছি। না বললাম না, আর একটা আঁকতে 3rd নম্বর বলে দিলাম তো, 12 হলো। লিখে নাও, ওর মধ্যে লিখে নাও, পরে ঠিকঠাক করে নেবে, এখন লিখে নাও, এখন মাথা খারাপ করতে হবে না। ঠিক আছে, এখন লিখে নাও। তাহলে 2 ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড কে এসে যুক্ত হয়? 5 নম্বর কার্বনের সাথে ফসফেট এসে যুক্ত হলেই হয়ে যাবে নিউক্লিওটাইড। সেম ভাবে এই আরএনএ এরও 5 নম্বর কার্বনের OH এর সাথে ফসফেট এসে যুক্ত হলে হয়ে যাবে, কি হবে? রাইবোনিউক্লিওসাইড তো ছিল, কি হবে তাহলে? ম্যাম টাইড হবে। টাইড হয়ে যাবে। ফসফেট থাকলে টাইড। ঠিক আছে, ফসফেট মানে টাইড, এটা যেভাবে হোক মাথায় রাখবে। পি এবং হচ্ছে তার সাথে সি থাকবে, যেমন কম্পিউটারকে পিসি বলে, পার্সোনাল কম্পিউটার পিসি। ঠিক আছে, সেটা মাথায় রাখবে, যেই ফসফেট এসে যুক্ত হচ্ছে তার পিসি হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, সেম ভাবে এইখানেও কিন্তু ফসফোএস্টার বন্ডের সাহায্যে যুক্ত হবে। বলো, বোঝা গেল এতটা? ইয়েস ম্যাম। বেশ, বাকিদের হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ সবাই ক্লিয়ার করে বুঝতে পারলে তো? Yes, ma'am. অভিজিৎ, অভিজিৎ সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, ma'am. হ্যাঁ ম্যাম।
সুহানি সবাই বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ সুহানা, হ্যাঁ হ্যাঁ ম্যাম। বেশ। বাকি সবাই তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এইটা একটু স্ক্রিনশট করো ফটাফট। কারণ হচ্ছে এই জায়গাগুলো তোমাদের ছকে আমার অঙ্কে বুঝিয়ে লিখতে হবে, বুঝতে হবে। হলো? একটু পাঠিয়ে দাও গ্রুপে। চলো। আমি করে নিয়েছি আর আমি যখন স্ক্রিনশট। বেশ, আমি যখন চার্ট করব না, এইটা দেখেই তোমাদেরকে অঙ্ক বোঝাতে হবে। আমি পুরো চার্ট করে দেবো। এখানে তবে অ্যাডিনিন যোগ করেছি, এখানে ইউরাসিল যোগ করেছি, তো বাকিগুলো কি দোষ করলো? সবাইকে তো জানতে হবে, তাই না? আচ্ছা, এতটা বোঝা গেছে তো? তাহলে দেখো, সবার লেখা হচ্ছে? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সাইট প্লাস নিউক্লিওসাইড প্লাস হচ্ছে ফসফেট গ্রুপ ইকুয়াল টু কি হবে যদি দেয় এরকম? এখানে বলো। নিউক্লিও ম্যাম নিউক্লিওটাইড হয়ে যাবে। তাহলে এবার পারবে তো? এখানে তো অপশন দেবে নিউক্লিওসাইড প্লাস ফসফেট, এখানে ধরো গ্যাপ দিয়ে দেবে শূন্যস্থান, এখানে কি হবে? ডিএনএ আরএনএ নিউক্লিওসাইড ম্যাম নিউক্লিওটাইড হবে। নিউক্লিওটাইড হবে। দেখো, যখন এই কনসেপ্টটা জানবে তখনই কিন্তু এটা পারবে, ইজি, কিছুই ব্যাপার না, নিউক্লিওটাইড হবে। তাহলে কিন্তু এটা কি হবে? কেউ বলবে ও নিউক্লিওসাইড আছে, এখানে ফসফেট নিউক্লিওটাইড, এটা ডি এর সাথে ম্যাচ করে, যাতে ডিএনএ করে দেবে। বুঝতে পারলে? হয়েছে? একটা স্ক্রিনশট করে নাও। এবার আসছি আমরা চার্টে। একদম চার্টে আমরা ক্লিয়ারলি বুঝবো। হলো? চার্টে আমরা ক্লিয়ারলি বুঝবো। এই চার্টটার সময় কিন্তু তোমাদের খাতা লাগবে। দেখ, এবার কমপ্লিটলি একটা চার্ট মাধ্যমে আমরা হচ্ছে এই শেষ ঘরটাকে একটু বড় রাখবো, কারণ বুঝতে সুবিধা হবে।
এখানে আমরা নাইট্রোজেন হোস্টগুলো লিখি। দেখো আমরা শুধু দেখেছিলাম নিউক্লিওসাইড যখন দেখালাম শুধু ডিএনএর সাথে যুক্ত করেছিলাম অ্যাডিনিনকে, আর আরএনএর সাথে ইউরাসিলকে যুক্ত করেছিলাম। বাকি গুয়ানিন, থায়ামিন, এরা কি দোষ করলে? এদেরকেও তো যুক্ত করলে তো কিছু একটা ব্যাপার আসছে, সেটাকে আমাদের জানতে হবে। ঠিক আছে, তো নাইট্রোজেন বেস গুলোকে আমাদের এখানে সব অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল থাকবে, এবং এইখানে থাকবে হচ্ছে পেন্টোজ শর্করা। ঠিক আছে, পেন্টোজ শর্করা এখানে, এবং হচ্ছে এরা মিলে কি তৈরি করে? নাইট্রোজেন বেস আর পেন্টোজ শর্করা মিলে কি তৈরি করছে বলো, খাতা থেকে বলো। ম্যাম নিউক্লিওসাইড। সবাই নিউক্লিওসাইড তো নাকি? কারো কনফিউশন আছে? দেখলে না, যখনই এই পেন্টোজ শর্করার সাথে নাইট্রোজেন বেস অ্যাডিনিন যুক্ত হলো তখনই আমরা নিউক্লিওসাইড বললাম, তাই তো? তাহলে পেন্টোজ শর্করা প্রথমেই আসি, যেটা প্রথমে হচ্ছে অ্যাডিনিন, হচ্ছে অ্যাডিনিনের সাথে পেন্টোজ শর্করা যুক্ত হলো। ঠিক আছে, পেন্টোজ শর্করা ঠিক আছে, কি তৈরি করবে? তৈরি করবে অ্যাডিনোসিন। ম্যাম অ্যাডিনোসিন। ভেরি গুড, অ্যাডিনোসিন। এটার সাথে এটা যুক্ত হচ্ছে। ঠিক আছে, অ্যাডিনোসিন। ঠিক আছে, এবার এই অ্যাডিনোসিনের সাথে যদি ফসফেট, আচ্ছা দেখে নিই, দেখে নিই। ফসফেট গ্রুপ যদি যুক্ত হয় কি ম্যাম তৈরি করবে? অ্যাডিনাইলিক অ্যাসিড হয়ে যাবে, নিউক্লিওটাইড হবে অ্যাডিনাইলিক অ্যাসিড। এটা যুক্ত হচ্ছে ফসফেট গ্রুপ। ঠিক আছে, যেটা তোমরা মানে দেখো, দেখো ভালো করে বলছি, নাইট্রোজেন বেসের সাথে পেন্টোজ শর্করা যুক্ত হচ্ছে। প্রথমে দেখলাম নিউক্লিওসাইড হচ্ছিল, তাই তো? আবার আমরা নেক্সট ছবিতে এঁকেছিলাম নিউক্লিওসাইডের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়েছিল। কি তৈরি করছে? এর একটা বলো। ম্যাম নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। বাকি সবাই বুঝতে পারছো তো? আমি ভেঙে করাচ্ছি, বাচ্চা না, কেউ কোনো উত্তর দিচ্ছে না। দেখো একটা একটা করে আসছি। অ্যাডিনিনের সাথে পেন্টোজ শর্করা, মানে নাইট্রোজেন বেসের সাথে পেন্টোজ শর্করা নিউক্লিওসাইড হলো। ঠিক আছে, নিউক্লিওসাইড হলো। এই যে নাইট্রোজেন বেস অ্যাডিনিন, এর সাথে পেন্টোজ শর্করা যুক্ত হয়ে হলো অ্যাডিনোসিন। নেক্সট গুয়ানিন, পরপর আমি লিখে নাও। আর কি আছে নাইট্রোজেন বেস গুলো বলতো? ম্যাম থাইমিন আছে, সাইটোসিন আছে, আর ইউরাসিল আছে। ইউরাসিল, থায়ামিন, তো এই গুয়ানিনের সাথে এবার পেন্টোজ শর্করা যুক্ত হবে। এখানে আমি আর লিখলাম না পেন্টোজ শর্করা, ম্যাম গুয়ানোসিন হয়ে যাবে। ইকুয়াল টু হবে হচ্ছে গুয়ানোসিন। ঠিক আছে, থায়ামিনের সাথে পেন্টোজ শর্করা ম্যাম কি হবে? থাইমোসিন হয়ে যাবে।
থাইমিডিন, থাইমোসিন রয়েছে। অনেক ক্ষেত্রে থাইমোসিন থাকে, থাইমিডিন হবে। ঠিক আছে? আচ্ছা, এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, এবার সাইটোসিনের সাথে ম্যাম সাইটিডিন হবে। একদম সাইটিডিন, ভেরি গুড। হলো। ইউরাসিলের সাথে শর্করা কি হবে? ইউরিডিন। ইউরিডিন হলো। নিউক্লিওসাইড গুলো কমপ্লিট হলো। যখন আমি প্রথমে দেখালাম এই যে এখানে হচ্ছে অ্যাডিনিন এসে যুক্ত হলো, বা এর নিচে দেখিয়েছিলাম ইউরাসিল এসে যুক্ত হয়েছে, ঠিক আছে? সেই ব্যাপারটা কমপ্লিট হলো। অ্যাডিনিন এসে যখনই যুক্ত হলো নিউক্লিওসাইড হয়ে গেল। তার নামটা কি ছিল? অ্যাডিনোসিন ছিল। যে পিকচারটা তোমাদের আমি দেখিয়েছিলাম, এক সেকেন্ড হ্যাঁ ম্যাম দেখিয়েছেন। একটু দাঁড়াও, আমি তোমাদের কই পাঠাওনি? হ্যাঁ পাঠিয়েছো, দাঁড়াও আমি একটু জয়েন করি এখান থেকে, তাহলে সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ম্যাম ইউ ইউরাসিলের ওখানে কি লিখেছেন? ইউরাসিল, ইউরিডিন। দেখো এই যে এই পিকচারটা সবাই দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই যে পিকচারটা, অ্যাডিনিন এসে যুক্ত হয়েছে এখানে, তাই তো? তাহলে এর নাম কি? ম্যাম অ্যাডিনোসিন। বেশ, অ্যাডিনোসিন, ঠিক আছে। আচ্ছা, আমাকে শুভ্রজিৎ বলো তো, যদি এই অ্যাডিনোসিনের জায়গায় এটা যদি জি যুক্ত হতো, গুয়ানিন যুক্ত হতো, তাহলে এর নাম কি হতো? শুভ্রজিৎ বলো। গুয়ানোসিন। ভেরি গুড, গুয়ানোসিন। আচ্ছা, দেবস্মিতা আমাকে বলো তো, এই যে ইউরাসিলটা রয়েছে এর জায়গায় যদি ইউরাসিলের তো কোনো ব্যাপার নেই, এটা কিছু বলে। আচ্ছা, এর নাম কি বলো? দেবস্মিতা আমাকে বলো দাও, এই যে হ্যাঁ বলো বলো। ম্যাম আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুমি যে সেকেন্ড স্ট্রাকচারটা এঁকেছিলে যখন হচ্ছে নিউক্লিওসাইড তৈরি হয়েছিল, মানে ইউরাসিল যুক্ত হয়েছিল, তখন সেটার নাম কি হচ্ছে? আচ্ছা, অভিজিৎ আমি শুধু আপনার কথাগুলোই শুনতে পাচ্ছি। আচ্ছা, অভিজিৎ কর্মকার আমাকে বলো তো, এই যে ইউরাসিলটা এসে যুক্ত হয়েছে, ইউরিডিন। ইউরিডিন। একদম, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এর নাম হচ্ছে ইউরিডিন। এই স্ট্রাকচারটা যদি তোমাকে দেয়, রাইবো নিউক্লিওসাইড তো ঠিক আছে, এই স্ট্রাকচারটা যদি তোমাকে দেয়, তুমি চিনতে পারবে তো এটা ইউরিডিন? দেখো আমি তোমাদের কি বলছি, প্রত্যেকে এই যে পাশে পাশে স্ট্রাকচার গুলো এঁকে নেবে বাড়িতে। আঁকতে পারবে তো সবাই? কে আঁকতে পারবে না আমাকে একটু বলো, কোনো অসুবিধা নেই। সবাই বাড়িতে আঁকতে পারবে তো এই ছবিগুলোর পাশে স্ট্রাকচার গুলো? হ্যাঁ ম্যাম পারবো সব। বেশ, ইউরিডিনের স্ট্রাকচার জানো, গুয়ানোসিন, থাইমিডিন, সাইটোডিনের স্ট্রাকচার আঁকতে পারবে তো? সাইটিডিন পারবে তো সবাই? কেউ বুঝতে পারছো না? এমন নেই তো, এমন নেই তো, এটা কিন্তু তোমার হোমওয়ার্ক। এই পাশে পাশে সবাই স্ট্রাকচার দেবে, হলো? এইবার আমি আসছি যে এর সাথে আমি ফসফেট গ্রুপগুলোকে যুক্ত করছি।
এই যে দেখো নিউক্লিওসাইডের সাথে যেই ফসফেট গ্রুপ যুক্ত হয় নিউক্লিওটাইড হয় হয়তো নাকি নিউক্লিওটাইড হয় তো তাহলে এই হ্যাঁ ম্যাম। অ্যাডিনোসিনের সাথে যেই আমি হচ্ছে নিউক্লিও ফসফেট গ্রুপ যুক্ত করব তাহলে এর নামটা কি হবে কে পারবে ম্যাম অ্যাডিনাইলিক অ্যাসিড। একদম অ্যাডিনাইলিক অ্যাসিড নিউক্লিওটাইড ঠিক আছে অ্যাডিনাইলিক ঠিক আছে তো আমি যে পিকচারটা এঁকেছিলাম ঠিক আছে দেখাই তোমাদের খাতাতেই আছে এইটা যেটা দেখা যাচ্ছে নিউক্লিওটাইডেরটা কোথায় কেউ পাঠাওনি কেউ পিকচার তুলেছো নিউক্লিওটাইডের ক্ষেত্রেটা কেউ তোলোনি কেউ তোলোনি নিউক্লিওটাইডের পিকচার কি কেউ খাতায় এঁকেছো একটু ফটাফট পিকচার তুলে পাঠাও তো ফটাফট একটু পাঠাও তো খাতায় এঁকেছো এমন ম্যাম একটু তুলেছি ফটাফট দিচ্ছি দাঁড়ান। হ্যাঁ 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 একটু এই যে, হ্যাঁ হ্যাঁ একটু করে দিচ্ছি। এই তো very good. দেখো এই যে এখানে এখানে আমরা এই অ্যাডিনোসিন তো হলো অ্যাডিনোসিনের সাথে এই যে ফসফেট গ্রুপ আমরা যুক্ত করেছিলাম একে নিউক্লিওটাইড বলছি তাহলে এই অ্যাডিনোসিনের এখানে নাম কি হবে ম্যাম অ্যাডিনাইলিক অ্যাসিড। অ্যাডিনাইলিক অ্যাসিড। বেশ অ্যাডিনাইলিক অ্যাসিড সবাই বুঝতে পারছো তো এটার নাম কিন্তু অ্যাডিনাইলিক অ্যাসিড এখানে লিখে রাখো অ্যাডিনাইলিক অ্যাসিড আর এই অ্যাডিনাইলিক অ্যাসিডের এখানে স্ট্রাকচার আছে ঠিক আছে এবার আসছে গুয়ানোসিন ঠিক আছে দেখো গুয়ানোসিনের সাথে ফসফেট গ্রুপ যুক্ত করলাম নাম ম্যাম হবে গুয়ানাইলিক অ্যাসিড। একদম গুয়ানাইলিক অ্যাসিড ঠিক আছে আচ্ছা এর সাথে থায়ামিডিনের সাথে ফসফেট গ্রুপ যুক্ত করলে ম্যাম থাইমিডিনাইলিক অ্যাসিড। একদম এটা ডিলিং এটা ডিলিং হবে থাইমিডিন অ্যাসিড যেমন থাইমিডিন আছে আচ্ছা সাইটিডিনের সাথে যদি ম্যাম সাইটিডিনাইলিক অ্যাসিড। সাইটিডিনাইলিক অ্যাসিড ওকে লেখো সাইটিডিনিলিক অ্যাসিড ইউরিডিনের সাথে ম্যাম ইউরিডিনাইলিক অ্যাসিড। ঠিক আছে এবার এর স্ট্রাকচার গুলো এঁকে রাখো এবার আমি যদি তোমাদের বলি তোমরা এই স্ট্রাকচারটা দেখে বলো তো এটা আমাকে বলবে হচ্ছে অভিজিৎ পাল বলবে এই এই যে পিকচারটা দেখা যাচ্ছে এইটা কোন অ্যাসিড কি নামের অভিজিৎ বলো বলো ইউরিডিনের সাথে কিন্তু এই যে ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে তাহলে এর নাম কি ইউরিডিলিক অ্যাসিড। ইউরিডিলিক অ্যাসিড ভেরি গুড সবাই বুঝতে পারছো তো পুরো পড়াটা বুঝতে পারলে কারোর কি কিছু অসুবিধা হলো পড়া বুঝতে
বলো। কারোর কিছু অসুবিধা হলো? না ম্যাম। নো ম্যাম। বাকিদের একটু বলবে? না ম্যাম। না ম্যাম। এই যে একটা স্ক্রিনশট করে নাও, গ্রুপে দিয়ে দাও। এবার আমি লাস্ট একটুখানি তোমাদেরকে বলে দেবো যে ডিএনএ যে বন্ডটা থাকে, কিরকম কি বন্ড থাকে, জাস্ট আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা তো জানলে যে অ্যাডিনাইলিক অ্যাসিড জানলে, গুয়ানাইলিক অ্যাসিড জানলে, জাস্ট বন্ডটা দেখিয়ে দেবো। ডিএনএ এর গঠন আরএনএ এর গঠন আমরা নেক্সট দিন জানবো, জাস্ট বন্ডটা দেখাবো। ফটাফট পাঠাও। তুলেছ? তুলে নাও, আমি একটু জলটা নিয়ে আসি। তোমরা একটু জল খেয়ে নাও। চলো, হয়েছে। এবার হচ্ছে আমরা জাস্ট বন্ডটা কিভাবে যুক্ত থাকে ওটা জানবো। ওকে, চলো এবার একটা নিউক্লিওটাইডের চিত্র এঁকে ফেলো, মানে স্ট্রাকচার এঁকে ফেলো। ঠিক আছে, বন্ডগুলো দিয়ে ফেলো। এখানে সাপোজ অ্যাডিনোসিন ছিল, এখানে হচ্ছে ওএইচ গ্রুপ হবে, এখানে এইচ গ্রুপ, এখানে এইচ, তাই তো? এখানে কি হবে বলো তো? এতক্ষণে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা।
ম্যাম এইচ আর ওইচ হবে, ওপরে এইচ নিচে ওইচ। একদম। দেখো এতবার করে আঁকতে আঁকতে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে গেছে। দেখো মাধ্যমিকের এই নাম্বার লিখতে লিখতে আমাদের মুখস্থ হয়ে যায়, তাই না? তাই না? এখন আপসাপচা কিন্তু মনে পড়ে যায় যে ও আমার এই ছিল মাধ্যমিকের নাম্বার। আর এখানে ছিল ম্যাম সিএস টু ওইচ। ওটা ওটা আমরা তো নিউক্লিওটাইড আছি, দেবো না এখানে ফসফেট ফসফেট, ঠিক আছে? নিউক্লিওটাইড এটা, তাই না? আচ্ছা, তার সাথে আর একটা আঁকো স্ট্রাকচার নিচে আঁকো এখানে এরকম দিয়ে কিছু। এখানে অ্যাডিনোসিন আসবে না, এটা আমি গুয়ানিন করব। এভাবে এখানে OH, এখানে H, এখানে H, এখানে H, এখানে CH, হলো? এটা কি আঁকলাম দুটোকে? দুটো কি এগুলো? ম্যাম একটা অ্যাডিনাইলিক অ্যাসিড আর একটা গুয়ানাইলিক অ্যাসিড। একদম, একটা অ্যাডিনাইলিক অ্যাসিড একটা গুয়ানাইলিক অ্যাসিড, তাই না? তো এগুলো হচ্ছে একটা কি নিউক্লিওটাইড, তাই তো? এটা অ্যাডিনিন আছে অ্যাডিনাইলিক অ্যাসিড, এটা জি আছে গুয়ানাইলিক অ্যাসিড, এগুলো এক একটা কি নিউক্লিওটাইড, তাই তো? নিউক্লিওটাইড। এবার দেখো এই একটু দেখো, দেখো এই যে এই নিউক্লিওটাইডের অ্যাডিনাইলিক অ্যাসিডের এই নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বন পরমাণু, এটা 1 2 3 4, 1 2 3 4। অ্যাডিনাইলিক অ্যাসিডের 3 নম্বর কার্বন পরমাণু OH গ্রুপের সাথে গুয়ানাইলিক অ্যাসিডের 5 নম্বর ফসফেট গ্রুপ যুক্ত হয়, ঠিক আছে? কি বন্ডের মাধ্যমে? ফসফেট গ্রুপ কি বন্ডের মাধ্যমে যুক্ত হয়? ফসফোএস্টার বন্ড। ভেরি গুড, ফসফোস্টার বন্ড। ফসফোএস্টার বন্ডের মাধ্যমে। ভেরি গুড, ফসফোএস্টার বন্ডের। এইভাবেই কিন্তু পলিনিউক্লিওটাইড চেন গঠনের মাধ্যমে এটা হচ্ছে ডিএনএ তৈরি হয়। এগুলো একটা ছোট পলিনিউক্লিওটাইড। এটা কি? এটা একটা নিউক্লিওটাইড, তাই তো? এটা একটা নিউক্লিওটাইড। নাম কি এর? নাম কি বলো, এটার নাম কি স্ট্রাকচারটার? অ্যাডিনাইলিক অ্যাসিড। ম্যাম অ্যাডিনাইলিক অ্যাসিড। অ্যাডিনাইলিক অ্যাসিড। অ্যাডিনাইলিক অ্যাসিড বা অ্যাডিনাইলিক অ্যাসিড, ঠিক আছে? ঠিক আছে, অ্যাডিনাইলিক অ্যাসিড। তো এই নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, তাই তো? এর নাম ম্যাম গুয়ানাইলিক অ্যাসিড। গুয়ানাইলিক অ্যাসিড, হলো? তো এই যে এটা একটা পলিনিউক্লিওটাইড, এটা একটা পলিনিউক্লিওটাইড, ঠিক আছে? এই পলিনিউক্লিওটাইড, এইভাবে পলিনিউক্লিওটাইড চেন গঠনের মাধ্যমে কিন্তু ডিএনএ তৈরি হয়। যে ডিএনএ কিরকম করে তৈরি? ডিএনএ বন্ড আমরা পরের দিন পড়বো। এরাও একটা, এইটা একটা পলিনিউক্লিওটাইড, এটা একটা পলিনিউক্লিওটাইড। এই চেন গঠনের মাধ্যমে কিন্তু ডিএনএ তৈরি হয়। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি।
এইভাবে লিখে নাও। ঠিক আছে, এটা পলিনিউক্লিওটাইড। ঠিক আছে, আরএনএ এর ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে রাইবোনিউক্লিওটাইড চেন গঠনের মাধ্যমে, এটা ডিঅক্সি পলিনিউক্লিওটাইড আর কি, চেন গঠনের মাধ্যমে হচ্ছে যেখানে অক্সিজেন নেই, ঠিক আছে, ডিঅক্সি পলিনিউক্লিওটাইডের মাধ্যমে হচ্ছে ডিএনএ গঠিত হচ্ছে। আর রাইবোনিউক্লিওটাইড যখন থাকবে সেম এরকম সেম ইউরাসিল থাকবে, ঠিক আছে, ইউরাসিল থাকবে সেম ভাবে কিন্তু আরএনএ গঠন হয়, যেটা আমরা নেক্সট দিন জানবো। জাস্ট এটা আমি দেখিয়ে দিলাম এইরকম ভাবে। এরকম এর ওএইচ গ্রুপের সাথে এর হচ্ছে গুয়ানোসিনের ফসফেট গ্রুপ এরকম ভাবে যুক্ত হয়। ঠিক আছে, ম্যাম ম্যাম ক্লাস শেষ তো? হ্যাঁ দাঁড়াও আমি একটু বলে দিই একটা জিনিস। আচ্ছা, এটা একটু লিখে নাও, অনেকে ভুল করবে এই জায়গাটা, এই জায়গাটা তো লিখে নাও। 3 নং কার্বনের ওএইচ গ্রুপের সাথে 5 নম্বর কার্বনের ফসফেট যুক্ত হয়। নং কার্বনের ওএইচ গ্রুপের সাথে ঠিক আছে, ভুলে যেতে পারো তাই লিখে রাখো। নাও বলো, যেটা তোমাদের বইতে ছিল, মানে বই দেখে একটা মনে হচ্ছে কি সব বন্ড বন্ড শুধু এরকম গুলো দেওয়া। এবার বুঝতে পেরেছো সবাই? বলো হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। সবাই। এবার মনে হচ্ছে কি ওইগুলো কঠিন মনে হচ্ছে কারুর? না ম্যাম। হচ্ছে কি বলো? না না ম্যাম। ম্যাম। আচ্ছা, যারা ধরো এরকম বলে যে নোট চাই, শুধু নোট নেব, তাদেরকে কোনো লাভ আছে? যারা বলে নোট নেব, এতে সায়েন্সের ক্ষেত্রে তোমরা যারা রয়েছো লাস্ট অনেকে তো চলে মানে এখন লেফট হয়ে গেছে, তো নোটের যে ব্যাপার ওটার কোনো লাভ আছে? এটা তো বইতেই তো আছে, কিন্তু ব্যাপারটা তো বোঝার, তাই তো? কি মনে হয় তোমাদের যারা বলে যে একদম ম্যাম নোট, ঠিক বলেছেন। হ্যাঁ ম্যাম। যেটা বলে না নোট, নোট কি করবে? নোট এটা কি হিস্ট্রি পড়বে? এটা কিছু বুঝতে পারবে? এটা যদি দেখাই আমি, এটা দেখালে কি বুঝবে জিনিসটা? মনে হয় কি এটা দেখে দেখে সংস্কৃত যেমন আমরা করতাম কিছু মানে না বুঝে করতাম, কারণ সায়েন্সের টিচার কাছে বসতাম, সংস্কৃত সে নিজেও পারতো না, সেরকম ব্যাপার। এইটা যদি কেউ বলে নোট পড়বো, বায়োলজি আমি নোট দেন, নোট কিনবো, 5টা 7টা বই কিনে রেখেছে, 5টা বই কেনার পর জিজ্ঞেস করছে ম্যাম আর কি বই কিনবো, মেসেজ করে জিজ্ঞেস, তাদের আমি কি উত্তর দেবো? তারা কেন সায়েন্স নেয় আমি তো বুঝি না। তো এইটা আমি দেখালে তারা কি বুঝবে? কি নোট কিনবে? তোমাদের কি অভিমত যারা এরকম বলে? লাস্ট তোমাদের আমি জিজ্ঞেস করছি, কি অভিমত যারা এরকম বলে যে নোট কিনবো, নোট লাগবে? কি অভিমত দেবে তাদেরকে? বলো, কি মনে হয় তোমাদের? একদম ব্যক্তিগত অভিমত, কি বলবে তাদেরকে? ম্যাম তারা নোট এভারেজ লাগবে। ম্যাম মার্কস নোট, নিয়ে পাস করবে। বলো বলো। ম্যাম নোট পড়ে পরীক্ষায় হয়তো একটুখানি নাম্বার বেশি পেয়ে যাবে, কিন্তু পড়াশোনার আসল উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু শেখা, আর পড়াশোনাকে সেরকম নাম্বার ভাবেই। বেশি পাবে কি করে? ও হ্যাঁ তো বুঝবেই না নাম্বার না ম্যাম, ধরুন অনেক মুখস্থ করে হয়তো পেয়ে যেতেও পারে, যে বুঝবে কোনো না ভাবে এটা, টুকলি টুকলি করে পেয়ে যেতেও পারে। বুঝবে না এটা, কিছু বুঝবে না। ঠিক আছে, ও টুকলি করতে গেলে ওকে পাশের জনের ভালো ছেলের বা মেয়ের পাশে বসতে হবে, সে যদি খাতা দেখায় তবে, ঠিক আছে, বা সেখানে হালকা গার্ড থাকলে তবে। কিন্তু এইটা দেখে কিছু বুঝবে না, মানে এইটা দেখে, এইটা যদি আমি কাউকে একটা দেখাই যে নেও, এটা দেখে সে কি বুঝবে? কি আছে এগুলো, কি এসব? কিছুই বুঝবে না। ঠিক আছে, আর একটা কেউ কিছু বলছিলে, বলো। ম্যাম আমি ওটাই বলছিলাম যে তারা এভারেজ মার্কস নিয়ে পরীক্ষায় পাস করবে। একদম, তারা কিন্তু ওরকম কোন রকম মার্কস নিয়ে পরীক্ষায় পাস করে, কিন্তু সায়েন্স তাদের জন্য। সায়েন্স হচ্ছে তুমি সায়েন্সকে ভালোবেসে যে এতক্ষণ ধরে বুঝলে, তপস্যা করার মতো প্রত্যেকটা সুন্দর করে 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 বোঝা। আজকে তোমার কাছে পুরো ক্লিয়ার, তুমি যা দেবে এখান থেকে বলতে পারবে। ঠিক আছে, যারা বলে নোট বইতেই তো আছে, তা 3টে 4টে 7টা 8টা বই কিনে রেখেছে তাও বোঝে না।
তুমি কি করে বুঝবে? এটা পুরো বুঝতে হবে, কোনো বইয়ের ব্যাপার না। আমি তোমাকে বই দিলাম কিছু, আমি তো পুরো লিখে দিলাম, বুঝিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে যারা 11 আছো তোমাদের হচ্ছে 10:45 পর তোমাদের খাতা চেকিং। ওকে, তো যাদের কিচ্ছু পড়া ঠিকঠাক মতো হয়নি তাদের জন্য আমাদের ফুল কোর্স রয়েছে। ফুল কোর্সের ক্ষেত্রে তুমি আগে যত কিছু আমাদের পড়া হয়ে গেছে, নোট, সাজেশন, ইম্পর্টেন্ট নোটগুলো, ঠিক আছে, এবং রেকর্ড ক্লাস, প্র্যাকটিস সেট, সবটা তুমি হচ্ছে পেয়ে যাচ্ছ। এবং আগামীতে যত যা ক্লাস হচ্ছে ফার্স্ট সেম এন্ড থার্ড সেমের পুরো ক্লাস তুমি করতে পারছো খুব সামান্য একটা মূল্যে। দেখো আমাদের ক্লাস কিভাবে হয়। প্রথমে ক্লাসে তোমাকে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে। কনসেপ্ট বোঝাতে বোঝাতে আমি বলে দেবো স্টুডেন্ট এই পার্টটা তোমরা নোট ডাউন করো। পুরোটা তো বোঝাচ্ছি, সবটা নোট ডাউন করতে হয় না, এই পার্টটা নোট ডাউন করো। ওটা তুমি নোট ডাউন করে নিলে ওটা তুমি পড়ে রাখলে, ঠিক আছে, এবং তুমি শর্ট নোট তৈরি করে রাখলে, সেটা পিডিএফ তুমি ক্লাসের পরেই পেয়ে যাচ্ছ এবং সাথে রেকর্ড ক্লাস পেয়ে যাচ্ছ। এবং পরের দিন তুমি ক্লাসে এলে আবার নতুন টপিক তোমাকে সেম ভাবে বোঝানো হলো এবং ইম্পর্টেন্ট পার্ট তোমাকে নোট ডাউন করতে বলা হলো। ক্লাস হয়ে গেল, এরপরে মাঝখানে তোমাদের খাবার জন্য রেস্ট, খাওয়া দাওয়া করবে তোমরা রাত্রিবেলা, তার জন্য রেস্ট থাকে। তারপরে তোমাদের আবার একটা পার্ট থাকে পড়ার, কি আগের দিনের প্রত্যেকের খাতা চেক হয়। তোমাকে যে শর্ট নোট করতে বলেছে তুমি ঠিকঠাক করেছো কিনা, আদৌ তোমার হোমওয়ার্ক করেছো কিনা, শর্ট নোট প্রত্যেকের খাতা চেক হয়, ঠিক আছে। এবং খাতা চেক করতে করতে আমি কিন্তু আগের দিনের যে পড়াটা পড়িয়েছি আমি কোশ্চেন জিজ্ঞেস করি, পড়ে রাখে স্টুডেন্ট। আগের দিনে যেটুকু পড়া হলো স্টুডেন্ট জাস্ট রিভিশন দিয়ে রাখলো, ওটা কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করি প্রত্যেকে। তার জন্য কিন্তু পুরো পড়া রিভাইজ হয়ে যায়, যেদিনকার পড়া পরের দিনই কিন্তু তোমার রিভিশন হয়ে গেল। টপিক শেষ হলো, সাথে সাথে লাইভে মক টেস্ট, তোমরা সাথে সাথে মক টেস্ট দাও এবং খাতা সাবমিট করো। সাবমিট করার পর সঙ্গে সঙ্গে তোমার খাতা চেক করে মিলিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এটা ভুল আছে, এটা ঠিক করো, ঠিক আছে, এটা তুমি করেছিলে ভুল কি হলো, সঙ্গে সঙ্গে কিন্তু এর কনসেপ্ট বলে সঙ্গে সঙ্গে খাতা মিলিয়ে দাও। কত পাচ্ছ, কোথায় ঘাটতি আছে, সঙ্গে সঙ্গে তুমি জানতে পেরে যাচ্ছ। ওকে, এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস। তোমার যা সমস্যা তুমি যে কোনো সময় পড়তে পারছো, যে তুমি পাঠিয়ে দেবে, তুমি কিন্তু আমাদের ডাউট ক্লিয়ার গ্রুপ থেকে উত্তর পেয়ে যাবে। তো এইরকম ভাবে একটা সামান্য মূল্যে তুমি কোথাও পাবে না, এত সামান্য মূল্যে এরকম ভাবে তুমি কোথাও পাবে না। কি আমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার, সেটা মান্থলি ক্লাস হচ্ছে 450 টাকা প্রতি মাস, ঠিক আছে, যেটা আমাদের ডিসকাউন্ট অফার ছিল, 1 মাস ফ্রি এবং ভর্তি ফ্রি ছিল, ঠিক আছে। যেটা করে কিনা ক্লাস 12 থার্ড সেমিস্টার বায়োলজির ক্ষেত্রে বেতন পড়ছে 2250। এখন তোমাকে 2250ও দিতে হচ্ছে না, আরো ডিসকাউন্ট 1850, মাত্র 1850। এই 1850কে তুমি হচ্ছে 6 দিয়ে ভাগ করবে, 308 টাকা সামথিং পরে প্রতি মাসে তুমি এই বায়োলজি সাবজেক্টটার পেছনে খরচ করছো এবং এরকম ভালো একটা তুমি কোয়ালিটির স্টাডি তুমি করতে পারছো। তুমি অনলাইন অনেক দেখতে পারবে, কিন্তু এরকম ভাবে তুমি কোথাও পাবে না। এতটা তোমার তখনই পাবে তুমি অফলাইন বাড়িতে কোনো টিচারের কাছে পড়লেও তোমাকে এতটা কেয়ার করে কোথাও পড়ানো হয় না, সেটা তুমি নিজেও জানো। তুমি তখনই ভাবে যে ধরো তোমার জন্য বাড়িতে একজন টিচার রাখা আছে, সে বাড়িতে এসে তোমাকেই শুধু পড়ায়, তোমাকেই কেয়ার করে পড়ায়, তখন তুমি এতটা গাইডেন্স, তুমি এতটা তুমি পাবে, ঠিক আছে। কিন্তু সেই জিনিসটাই আমরা অ্যাভেলেবেল করে দিচ্ছি তোমাকে। তুমি যদি হিসাব করে দেখো মাত্র 307 টাকা পড়ছে। এই ডিসকাউন্টটা কিন্তু বেশি দিন নেই। আর ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বায়োলজি তোমাদের মান্থলি নর্মাল বেতন হচ্ছে 350 টাকা প্রতি মাস, যেটা আমাদের আগের অফার ছিল। 1 মাস ফ্রি ছিল, 1 মাসের বেতন পুরো ফ্রি ছিল, 5 মাসের বেতনে 6 মাস তুমি ক্লাস করতে পারছো এবং ভর্তি ফ্রি ছিল। এখন তোমাকে সেটা দিয়ে তোমার পড়ছিল হচ্ছে 1750, ঠিক আছে। এখন তোমার 1750 দেওয়া লাগছে না, এখন আরো ডিসকাউন্ট হয়ে রয়েছে। এখন কিন্তু তোমার হচ্ছে মাত্র 1350 পড়ছে এবং 1350কে 6 দিয়ে ভাগ করে দেখবে মাত্র 225 টাকা প্রতি মাসে তুমি এরকম ক্লাস কোথাও পাও কিনা। তোমাকে বাড়িতে এসে একটা টিচার রেখে পড়ালে, এইরকম কোয়ালিটির পড়ালে তোমাকে 1000 টাকা প্রতি মাসে নেবে। অনলাইন ক্লাস অনেক আছে, কিন্তু সেই কোয়ালিটির পাবে না। যে আমাদের ছেলেমেয়েদের কি রিপ্লাই আছে, কি রেজাল্ট আছে, শুনে নাও ওদের মুখে, জাজ করে নাও। ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নাও। তারপর যদি তোমার মনে হয় তুমিও ওই রেজাল্টটাই চাও, তোমার রেজাল্টে ওই নাম্বারটাই ছাপা থাকবে, তো তুমি জয়েন করতে পারো। ফার্স্ট সেমের রিপ্লাই রয়েছে স্টুডেন্টের, দেখে নাও কি বলছে, ঠিক আছে। ফার্স্ট সেম প্রথম বছর পরীক্ষা, সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট পুরো ফুল একদম এমসিকিউ, তাও পুরোই কমন পেয়েছে, পুরোই লেগে এসছে। বহু স্টুডেন্ট 35 পেয়েছে। শুধু এই বছরের কথা বলছি না, প্রতি বছর ছেলেমেয়েরা আমাদের সাজেশন পুরোই কমন থাকে এবং যে ওয়েতে পড়ানো হচ্ছে সব কোশ্চেনই তোমার জানার মধ্যে থাকবে, তুমি যদি কথা শুনে পড়ো।
আমাদের স্টুডেন্ট সংখ্যা অল্প নেওয়া হয় কারণ প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক, প্রত্যেকদিন পড়া জিজ্ঞেস, এসবের জন্য আমাদের ছাত্র সংখ্যা অল্প নেওয়া হয়। অল্প সংখ্যক স্টুডেন্টের জন্যই অফার আছে, অনেক সিট বুক হয়েও গেছে। এছাড়া দেখো ইভিএস নিউট্রিশন ক্লাস হয়, সেটা তোমরা এখানে কমেন্ট করে বা হচ্ছে বাংলাতে বিজ্ঞান নাম্বারের সাথে যোগাযোগ করে জেনে নিও। সময় অল্প, এই সময়টাকে কাজে লাগাও। আগামীতে যখন রেজাল্ট বেরিয়ে যাবে, যখন আমাদের স্টুডেন্টের রেজাল্ট পোস্ট হবে, তোমার বন্ধু বান্ধব সবাই পড়াশোনা করে, তুমি যখন রেজাল্ট দেখবে তখন তুমি আফসোস করবে, কাশ আমি কোর্সটা আমি নিয়ে নিতাম। এই আফসোসটা যেন কারণ না থাকে, ঠিক আছে? যদি তুমি যেখানে পড়ছো ভালো পড়া হচ্ছে, একদম সেটাই কন্টিনিউ করা। যদি ভালো পড়া না হয়ে থাকে, তোমার কাছে এখনো সুযোগ আছে, সময় আছে। টাকা তো 100 গুণও চলে আসবে, সময় ফিরে আসবে না, আফসোস থেকে যাবে। তাই আফসোস যাতে না থাকে, সময়টাকে সঠিক কাজে ব্যবহার করো। কত এসছে নাম্বার তোমার বায়োলজিতে? 96 এসছে। সব তো মানে আপনার ওখান থেকে কমন পাইছি 1 নাম্বার বা মানে বড় কোশ্চেন গুলো। থেকে বড় কথা যেটা বলেছিলাম যে ভালো করে পড়লে ডেফিনেটলি হবে, অ্যান্ড সেটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তুমি নিজের সেলফ স্টাডিটা, আমি তো সমস্ত দিয়েছি, হোমওয়ার্ক সমস্ত কিছু সাজেশন, সেটা তো কমন ছিল তো সব এক্সামে? কমন ছিল, আমি তো মানে কোশ্চেনটা খুলে একদম অবাক। অঙ্কিতা ক্লাস 9 থেকেই পড়ছে, ক্লাস 10 2025-এ মাধ্যমিক এক্সাম দিয়েছে। তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েসটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদেরও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলে এগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। হয়েছিল একটা ভয় ছিল যে আদৌ এখান থেকে কমন পাবো কিনা, আদৌ কিছু মানে হবে কিনা, এবং পরীক্ষার আগেও একটা চিন্তা ছিল যে মানে একটা টেনশন ছিল, আদৌ ম্যাম এরকমভাবে বলছে এতটা কমন বা যে এইগুলো সাজেশনগুলো কাজে লাগবে কিনা, বা যেগুলো পড়ছি ক্লাসগুলো কাজে লাগবে কিনা। তো পরীক্ষা দিয়ে এসে তোমার রিপ্লাই ছিল, এবং এই যে রেজাল্ট, এত ভালো একটা রেজাল্ট করেছো, ওই যে তখন যে একটা টেনশন হচ্ছিল, আর এখন যে রেজাল্টটা কেমন লাগছে? হ্যাঁ ম্যাম, খুবই ভালো লাগছে। মানে আমি এক্সপেক্টই করিনি যে আমার এতটা হয়ে যাবে। মানে আমি অ্যারাউন্ড এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ একটা ভালো মার্কস হবে, লাইক 87 80, কিন্তু 90 মানে 90-র অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম করিনি। যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে 90 না ভর্তি হতাম, এত হতো না। আমি এমনি অফলাইনে পড়তাম, এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি 9-এ হচ্ছে একটা ম্যামের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করিয়ে গেছেন, আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন। বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, মানে লাইফ সেন্স আর কি। আর তোমরা যদি চাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখে নিও, ডেসক্রিপশনে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো, স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে, পরীক্ষা দিয়েছে তারা কি বলছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর 2023 24 25 পর তোমাদের রয়েছে, ঠিক আছে? 22 থেকে রয়েছে, উচ্চ মাধ্যমিকের রয়েছে, 11 রয়েছে, দেখে নিও, ঠিক আছে? কি বলছে স্টুডেন্টরা। যদি তোমার মনে হয় তুমিও আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? আমি কিছু স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে দিচ্ছি, উচ্চ মাধ্যমিকের এই বছরের রিপ্লাই দিয়ে দিচ্ছি, এবং হচ্ছে মাধ্যমিকেরটাও দিয়ে দিচ্ছি। সবারটা দিতে গেলে তো এই ভিডিওটাই 10 ঘন্টার হয়ে যাবে, তো সেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিও। ভর্তি তো চলছে,
ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এবং হচ্ছে থার্ড সেমিস্টার বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এবং এগ্রিকালচারে। যারা কিনা এতদিন ঠিকঠাক করে পড়াশোনা হয়নি, অন্য কোথাও পড়ছিলে, ঠিকঠাক পড়াশোনা হয়নি, কিছু বুঝতে পারছো না, এরকম আছো, যারা কিনা অনেক কাছে পড়া শুরু করোনি, কিভাবে কি পড়বে, তারা কিন্তু কোর্স নিলে, ফুল কোর্স এতদিন যা যা পড়া হয়েছে সবটা তুমি পেয়ে যাচ্ছ, তুমি রেকর্ড ক্লাস পাচ্ছ। তান্দ্রিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছো। কি বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি, যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান, অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে MCQ বেসিসই হয়েছিল, আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কিভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন্ড ফর ইউর মোটিভেশন অ্যাজ টিচিং মেথডস। আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল, আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যে সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো MCQ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন, এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকমভাবে পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে, দিশাও 99 পেয়েছিল, কিন্তু
মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না। ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে? ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করেছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশনকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটু বলেই দেই, এখানেই বলে দেই যে তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমের তোমাদের বেতন কি আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো, এবং কীভাবে ক্লাস হয়, এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কি আছে। ঠিক আছে, কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে, অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না। ঠিক আছে, দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র 450 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তোমাদের 1 by 1 প্রত্যেককে গাইড করা হয়, প্রত্যেকটা 1 by 1 আমি বলে দিচ্ছি। নিউট্রিশনে হচ্ছে 300, মাত্র 300 প্রতি মাসে। ঠিক আছে, ইভিএস মাত্র 250 প্রতি মাসে থার্ড সেমের। ঠিক আছে, এবার দেখো নিউট্রিশন বা ইভিএসের এগুলোর কোনো কোর্স নেই। ঠিক আছে, কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায়, তো এগুলোতে এমনিই কম, এগুলো আর কোর্স নেই কিছু। ঠিক আছে, তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা, যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে। ঠিক আছে, বাট এটার কোনো কোর্স নেই। বাট বায়োলজি যদি তুমি নাও একবারে, বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে। ওকে, দেখাচ্ছি, দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কিভাবে দেখবে। অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইভেন লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে। ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10 স্টুডেন্ট। এবার আমি আরো দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং এ পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, এরা আগুনে চিহ্ন পাঠিয়েছে। যাই হোক, তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টেও লেটার মার্কস। ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ রেজাল্ট গুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স। হ্যাঁ, আরো উচ্চ মাধ্যমিকের শিবশঙ্কর 96, আরো অসংখ্য ছেলে মেয়ে রয়েছে মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, সায়ন্তনও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেন গুলো ঠিক হয়েছে,
100-এ অ্যান্সার করে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছো কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান এরকম, আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যেখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কি যে হতো। তাই যারা এখনো আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কিনা, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করো, ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেদিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10 স্টুডেন্ট। দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অব্দি। তো দেবাশিস কি বলে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনো এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12 একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানের কোর্স নিয়ে বলেছিলাম ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকে কি জানতে চেয়েছি অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু যেটা দেবাশিস বললো 2 নম্বর একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরে। আর সব থেকে বড় কথা আপনি যে এমসিকিউ গুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোনো লেবারেটরি স্টুডেন্ট ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যারা পড়িয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউ কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পাবো 10-এর স্টুডেন্টের কি রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরো অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে, ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো।